আজ 10ই সেপ্টেম্বর বুধবার জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 23টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জেলা কমিটিতে শুভেন্দু শ্রমিকের অনুগামীরা কোণঠাসা, ক্ষোভ বাড়ছে। দেশের নতুন উপরাষ্ট্রপতি এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বিরোধী শিবিরে ফাটল। নেপালে উন্মত্ত জনতার হামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রাস্তায় মার খেয়েছেন। ওলির পদত্যাগের পর ভেসে উঠেছে বালেন্দ্র শাহের নাম। তিনি কি নেপালের আগামী প্রধানমন্ত্রী? উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের সাংসদের ভোটও ধরে রাখতে পারল না ইন্ডি জোট। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোয় তোলপাড় রাজ্য। বীরভূমের মেয়েকে ভাঙড়ে এনে গণধর্ষণ, ভিডিও ছড়িয়ে আতঙ্ক। বস্তা ভর্তি নোট উদ্ধার, 90 লক্ষ টাকার হাওয়ালা যোগ নিয়ে তদন্তে ইডি। কমিশনের স্পষ্ট জবাব, সিসিটিভি ফুটেজ ও ভোটার তালিকা হতে পারে না বিরোধীরা। 2019 সালে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, দাবি করলেন কংগ্রেস নেতা শিবকুমার। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং, এনডিএ প্রার্থীকে সমর্থন করলেন 14 বিরোধী সাংসদ। তৃণমূলের 5 জন সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। বিস্ফোরক দাবি তরুণজ্যোতি তিওয়ারির। নেপালে জেনজির দাবি শুধু সোশ্যাল মিডিয়া নয়, আরো গভীর পরিবর্তন চাই। কবিগুরুর ছবি পোড়ানোয় গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল ছাত্র নেতা। নেপালের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা, মন্তব্যে চমকে উঠল রাজনৈতিক মহল। নেপালের অশান্তির আঁচ, এনবিএসটিসি বাস পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত বাংলায়। তৃণমূলের ভেতরেই সংঘর্ষ, ভাঙচুর হল ফ্রিজ, ফ্যান, মোটর বাইক। অবশেষে প্রকাশিত হলো এসএসসি শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরার তালিকা। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালো সেনা। ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরো তিক্ত। মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। নেপালের অশান্তিতে বাংলায় গুলিবিদ্ধ শিলিগুড়ি ট্রাক চালক। নেপালে উন্মত্ত জনতার হাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন, 2 মন্ত্রী আক্রান্ত। আধার কার্ড দিয়ে এসআইআর প্রক্রিয়ায় আপত্তি, মমতার দাবি ভোটার কার্ডও মানতে হবে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। 2025 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে চমকপ্রদভাবে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এই পদ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। বিরোধী জোট ইন্ডিয়া ব্লকও এই নির্বাচনে প্রার্থী দেয়, তবে ফলাফলে দেখা যায় বিরোধীদের মধ্যে ব্যাপক ভাঙন ঘটে। জানা গিয়েছে অন্তত 14 জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করে এনডিএ প্রার্থীকে ভোট দেন। এর ফলে রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত হয় এবং এনডিএ শিবিরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে। রাধাকৃষ্ণন বহু বছর ধরে আরএসএস ও বিজেপির সক্রিয় কর্মী। তামিলনাড়ুর এই অভিজ্ঞ নেতা সংগঠনের ভেতরে যেমন জনপ্রিয়, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তাঁর ভাবমূর্তি যথেষ্ট ইতিবাচক। একসময় তিনি রাজ্যের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাই রাজনৈতিক মহল মনে করছে উপরাষ্ট্রপতি পদে তাঁর উপস্থিতি বিজেপিকে সাংবিধানিক ও সংসদীয় রাজনীতিতে আরো শক্তিশালী করে তুলবে। অন্যদিকে বিরোধী জোটে এই ফলাফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেস ও তৃণমূলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে বিজেপি সাংসদদের প্রভাবিত করেছে এবং চাপ সৃষ্টি করে ভোট ভাঙিয়েছে। তবে বিজেপির বক্তব্য এটি সাংসদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত, যা আসলে বিরোধী জোটের ভেতরে আস্থার অভাবকে প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ফল শুধু একটি সাংবিধানিক পদে নির্বাচন নয়, বরং 2019 সালের লোকসভা ভোটের দিকেও বড় ইঙ্গিত দিয়ে গেল। কারণ বিরোধী শিবির ঐক্যবদ্ধ না হলে বিজেপির মতো শক্তিশালী সংগঠনের সামনে লড়াই করা সহজ হবে না। আর এনডিএর কাছে এই জয় ভবিষ্যতে রাজনৈতিক লড়াইয়ের প্রেরণা হিসেবে কাজ করবে। নেপালে রাজনীতিতে ফের তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? সম্ভাব্য নামগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে তরুণ নেতা বালেন্দ্র শাহ। কয়েক বছরের মধ্যেই তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন, বিশেষত তরুণ সমাজ ও শহুরে ভোটারদের মধ্যে। শাহ মূলত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিতি পান। প্রচলিত রাজনৈতিক
রাজনৈতিক দলগুলির বাইরে থেকে উঠে এসেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ওলির পদত্যাগের মূল কারণ হিসেবে উঠে আসছে ক্ষমতার লড়াই, প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ। তার সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এতটাই বেড়েছিল যে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়। ঠিক এই সময় বালেন্দ্র শাহ দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আলোচনায় আসেন। তার বক্তব্য ও কার্যকলাপ জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার বিপুল জনপ্রিয়তা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি শাহ সত্যি প্রধানমন্ত্রী পদে আসীন হন, তবে নেপালের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে। কারণ তিনি প্রচলিত দলীয় স্বার্থের বাইরে থেকে জনগণের দাবি তুলে ধরেছেন। তরুণ প্রজন্ম তার মধ্যে পরিবর্তনের আশার আলো দেখেছে। তার প্রধান দাবি শিক্ষার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতিমুক্ত প্রশাসন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রসার। তবে রাজনৈতিক বাস্তবতা সহজ নয়। নেপালের ক্ষমতার সমীকরণে বিভিন্ন দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে। শাহের পক্ষে সেই সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা বড় চ্যালেঞ্জ হবে। তবুও তার উত্থান প্রমাণ করছে নেপালে সাধারণ মানুষ প্রচলিত দলগুলির বিকল্প চাইছে। যদি এই তরুণ নেতৃত্ব সুযোগ পান, তবে দেশ হয়তো এক নতুন রাজনৈতিক দিশা পেতে চলেছে। তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে বড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিক্ষোভ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি সামনে আসতেই রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধীরা অভিযোগ করে, তৃণমূল ছাত্র সংগঠন আন্দোলনের নামে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং বাংলার সংস্কৃতির প্রতি অপমান করছে। কংগ্রেস ও বিজেপি দুই দলই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এটি তাদের কাজ নয়, বরং পরিকল্পিতভাবে তাদের নামে বদনাম করার চেষ্টা চলছে। তারা বলছে, আন্দোলনের জায়গায় অন্য কেউ এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমেও তোলপাড় শুরু হয়েছে। অনেক বিশিষ্ট মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রবীন্দ্রনাথের মতো বিশ্বকবির ছবি পোড়ানো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনা তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনায় তৃণমূল ছাত্র সংগঠনের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে। কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার দাবি করেছেন, 2029 সালে দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। তার মতে, বর্তমানে দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। বিজেপি সরকারের প্রতি জন আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং সেই সুযোগেই কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা ক্ষমতায় ফিরবে। শিবকুমারের এই বক্তব্যে কংগ্রেস সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতি এত সহজ নয়। বিরোধী শিবিরে ঐক্যের অভাব স্পষ্ট। ইন্ডিয়া ব্লকের মধ্যে নেতৃত্বের প্রশ্নে দ্বন্দ্ব রয়ে গিয়েছে। একদিকে কংগ্রেস চাইছে রাহুল গান্ধীকে মুখ বানাতে, অন্যদিকে আঞ্চলিক দলগুলি নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে। বিজেপি সংগঠন আর্থিক ক্ষমতা এবং জনপ্রিয় নেতৃত্বের জোরে এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই 2029-এ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবুও শিবকুমারের বক্তব্য প্রমাণ করছে, কংগ্রেস রাহুলকে সামনে রেখেই ভবিষ্যতে রাজনীতির লড়াই চালাতে চায়। 2025 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরে ব্যাপক ভাঙন ধরা পড়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, অন্তত 14 জন বিরোধী সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। এর ফলে সহজেই জয়লাভ করেন সিপি রাধাকৃষ্ণন। বিরোধী জোটে এই ক্রস ভোটিং বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস, তৃণমূল, বাম সহ বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে, বিজেপি সাংসদদের প্রভাবিত করেছে। অন্যদিকে বিজেপি দাবি করছে, বিরোধী সাংসদরা নিজেরাই এনডিএ প্রার্থীকে সমর্থন করেছেন, কারণ তারা বিরোধী নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের ফল ইন্ডিয়া ব্লকের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট যদি একত্রিত না হতে পারে, তবে বিজেপির সঙ্গে লড়াই করা আরো কঠিন হবে। তরুণজ্যোতি তিওয়ারি চাঞ্চল্যকর দাবি করেছেন, তৃণমূলের অন্তত 5 জন সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি শিবির দাবি করে, তৃণমূলের ভেতরে অসন্তোষ বেড়েছে এবং সেই কারণেই সাংসদরা ক্রস ভোটিং করেছেন। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। যদিও রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের অভ্যন্তরে অস্বস্তি সত্যিই রয়েছে। সম্প্রতি দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ও সাংগঠনিক সমস্যার খবর বারবার উঠে আসছে। ক্রস ভোটিং এর অভিযোগ সেই অসন্তোষকেই আরো স্পষ্ট করে তুলেছে।
নেপালে জেনজি তরুণ প্রজন্মের আন্দোলন নতুন মোড় নিয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল তারা মূলত সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু পরে দেখা যায় তাদের দাবি আরও বিস্তৃত। তরুণ সমাজ চাইছে শিক্ষা ও কর্মসংস্থানের উন্নতি, দুর্নীতি রোধ এবং প্রশাসনিক সংস্কার। নেপালের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাদের আস্থা কমে গেছে। তারা মনে করছে পুরনো প্রজন্মের নেতারা দেশের উন্নতি করতে ব্যর্থ হয়েছেন, তাই নতুন রাজনৈতিক বিকল্পের দাবিতে তারা রাস্তায় নেমেছে। এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক উন্নতির জন্য। বিশেষজ্ঞরা বলছেন নেপালের এই তরুণ আন্দোলন ভবিষ্যতে বড় রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দিতে পারে। তৃণমূল কংগ্রেসের ভেতরে দলীয় দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। সম্প্রতি দলীয় কর্মীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং এক পক্ষ অপর গোষ্ঠীর ফ্রিজ, ফ্যান, মোটর বাইক সহ নানা সম্পত্তি ভাঙচুর করে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীরা অভিযোগ করছে তৃণমূলের ভেতরে এখন বিভাজন স্পষ্ট এবং এই দ্বন্দ্বই প্রমাণ করছে দলের ভেতরে অস্থিরতা বাড়ছে। তবে তৃণমূল নেতৃত্ব বলছে এটি মূলত ব্যক্তিগত বিবাদের ফল, দলের সঙ্গে এর যোগ নেই। রাজনৈতিক মহল মনে করছে দীর্ঘদিন ধরে তৃণমূলের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব চলছে এবং এখন তা প্রকাশ্যে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এসএসসি মামলায় বড় সিদ্ধান্তে বহু শিক্ষক স্বস্তি পেলেন। যারা অবৈধভাবে বরখাস্ত হয়েছিলেন তাদের পুরনো চাকরিতে ফেরানোর তালিকা অবশেষে প্রকাশিত হয়েছে। আদালতের নির্দেশ মেনে এই তালিকা তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি হারানো শিক্ষকরা আন্দোলন করছিলেন এবং তাদের পরিবারও আর্থিক অনিশ্চয়তায় ভুগছিল। তালিকা প্রকাশের পর তারা ন্যায় বিচার পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। শিক্ষক সমাজ বলছে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, তবে এখন অনেক মামলা বিচারাধীন এবং বহু শিক্ষক সমস্যায় রয়েছেন, তাই চূড়ান্ত সমাধানের জন্য আরও পদক্ষেপ প্রয়োজন। এই ঘটনার ফলে এসএসসি মামলার গুরুত্ব ও রাজনৈতিক প্রভাব আরও বাড়ল। পশ্চিম মেদিনীপুরে অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদের পাহাড় উদ্ধার হয়েছে। পুলিশ ও প্রশাসনের অভিযানে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় সবাই চমকে গেছে। নোটের বান্ডিলের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান এই টাকা অবৈধ বালি খনন থেকে সংগৃহীত। বহুদিন ধরেই রাজ্যে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। স্থানীয় মানুষ দাবি করছেন রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়ে এই ব্যবসা চলেছে। টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ তৃণমূল নেতাদের আশ্রয়ে এই চক্র ফুলে ফেপে উঠেছে। এখন তদন্ত শুরু হলেও রাজনৈতিক যোগ কতটা সামনে আসে তা নিয়েই জল্পনা চলছে। নেপালের অশান্তির প্রভাব এসে পড়ল উত্তরবঙ্গে। শিলিগুড়ির এক ট্রাক চালক গুলিবিদ্ধ হন। জানা গিয়েছে তিনি পণ্যবাহী ট্রাক নিয়ে নেপালের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় দুষ্কৃতীরা হামলা চালায় এবং গুলি করে। আহত চালককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সীমান্তে নিরাপত্তাকে জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে নেপালের অস্থিরতা এভাবেই প্রতিবেশী দেশগুলির ওপর প্রভাব ফেলছে। এতে ভারত নেপাল সম্পর্ক আরও জটিল হতে পারে। নেপালে জনতার রোষ ভয়াবহ আকার নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে নৃশংসভাবে পুড়িয়ে খুন করা হয়েছে। পাশাপাশি দুই মন্ত্রীকে জনতা রাস্তায় ফেলে গণপিটুনি দেয়। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ মানুষ এই চরম পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক মহল নেপালের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থাগুলিও বলছে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রশাসন বলছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে সাধারণ মানুষ মনে করছে দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষা করার ফলে এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অশান্তি নেপালের ভবিষ্যৎ রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আধার কার্ড ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধু আধার নয়, ভোটার কার্ডকেও সমান গুরুত্ব দিতে হবে। তার বক্তব্য, ভোটার কার্ড যদি ভোট দেওয়ার জন্য গ্রহণযোগ্য হয় তবে কেন সরকারি কাজে এটি গ্রহণযোগ্য হবে না? এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্র চাইছে আধারকে সব সরকারি কাজে বাধ্যতামূলক করতে, কিন্তু মমতা মনে করেন এতে ভোটার কার্ডের গুরুত্ব খর্ব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আধার ও ভোটার কার্ড দুটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, তবে একটিকে বাদ দিয়ে অন্যটিকে বাধ্যতামূলক করলে মানুষ অসুবিধায় পড়বে। মমতার বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি সাধারণ মানুষের স্বার্থেই এই প্রশ্ন তুলেছেন।